নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকল দর্শক স্বাগত। আমি আপনাদের সাথে বরেন। এই মুহূর্তে আমরা রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী বাদল চৌধুরীর বাড়িতে একটি সাক্ষাৎকার নিতে চলেছি। সাক্ষাৎকারের বিষয় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কোন পথে। প্রাসঙ্গিকতায় বাজেটের আলোচনাও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উঠে আসবে। বাদলবাবু, আপনি নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা দাদা, সেটা হলো যে এবারে বাজেটে যেটা অর্থমন্ত্রী যেটা করেছেন, বিধানসভায় পেশ করেছেন, সরকারিভাবে ঘোষণা করেছেন, সেটা হলো যে শিক্ষাক্ষেত্রে 21.23%, পূর্ত দপ্তরের ক্ষেত্রে 11.51, গ্রাম উন্নয়নে 9.96, আর কৃষিক্ষেত্রে 5.37। কিন্তু স্বাস্থ্য একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি রাজ্যের ক্ষেত্রে, ভারতবর্ষের মানচিত্রে যত ছোট রাজ্যই হোক না কেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবাটা ক্ষেত্রে মাত্র 4.85। এটা কি বলবেন একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে? আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যে তথ্যটা দিলেন ওটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দিয়েছি। তার সঙ্গে স্বাস্থ্য অবশ্যই আছে, কিন্তু বরাদ্দ যেটা বলা হচ্ছে বা বাজেটে আছে, নো পয়েন্ট কিন্তু কোনো জায়গা থেকেও আসে যেগুলি বাজেটের মধ্যে দেখানো যায়। দ্বিতীয় আমাদের যে কমিউনিকেশন উত্তরদত্ত, যেটা যোগাযোগের, যেটা পার্টি হচ্ছে যোগাযোগেরই একটা, এবং গ্রামীণ উন্নয়নের জন্য তারা কাজ করে। স্বাস্থ্য, কৃষি এগুলি আমাদের প্রায়োরিটি সেক্টর, এবং প্রায়োরিটি সেক্টরকে গুরুত্ব দিয়ে বাজেটটাকে তৈরি করা হয়েছে। এই ফিগার দিয়ে ঠিক বুঝে যাবে না, যেখানে সারা দেশে আমরা বলছি কেন্দ্রীয় সরকারের কাছে অন্তত টোটাল জিডিপি যেটা 4% হলো স্বাস্থ্যের জন্য রাখা দরকার। কেন্দ্রের কাছে বলছেন? সবসময় বলছে, কিন্তু তারা তো 1%-এর বেশি করেন। এবারও 2% আসি জিডিপি কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যের জন্য। না, এটা কি এই রাজ্যের ক্ষেত্রে না টোটালি আমি সারা দেশের জন্য বলছি, সামগ্রিক চিত্র এটা? এটাই। ওইখানে যদি স্বাস্থ্যের জন্য বরাদ্দ যদি থাকতো তাহলে আমাদের বাজেটে কিন্তু তার রিফ্লেকশনটা অন্যরকম হতো। আচ্ছা, কারণ এখন তো নতুন সরকার, আমি এটা বিশেষ করে বলবো, কেন্দ্র রাজ্য সম্পর্কটাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে এটা স্বাধীনতা 70 বছরের সবচেয়ে বেশি দুর্ভাগ্য। কেন্দ্র রাজ্যে তো কোনো সম্পর্কই আছে। প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে, তারপরে স্পেশাল ক্যাটাগরি স্টেটস, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। ভারতবর্ষের কিছু রাজ্য এগিয়ে আছে, কিছু রাজ্য অনেক বেশি পিছনে পড়ে আছে। তার মধ্যেই তারা 12টা রাজ্যকে বেছে নিলেন, এরা পিছনে পড়ে আছে। তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের 8টা রাজ্য, আর এছাড়া কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, এরকম আরও 4টা রাজ্য। এদের জন্য বিশেষ প্যাকেজ, এই স্পেশাল ক্যাটাগরি স্টেটস, এটাও তুলে দিয়েছে। তাতে বেশ কিছু স্কিমে আমরা সবটাই ভর্তুকি হিসেবে পেতাম, অথবা কোনো স্কিম ছিল 90-10, সেন্ট্রাল গভর্নমেন্ট 90% দিতেন, আমাদের 10% দিতেন। এগুলি এখন সব তুলে দিয়েছে তারা, কিন্তু কাটছাঁট করেছে একটা বিরাট পরিমাণ। আর স্কিমের নাম পাল্টাচ্ছে। তো স্কিমের নাম পাল্টানো কি পাল্টানো, কার নাম রাখবেন, নাম না সব যদু মধু, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আগে যারা রেখেছেন তারাও তাদের দলের নেতা যারা ছিলেন তাদের নামে রেখেছেন, ওরাও এখানে এখন তাই করছে, তাতে আমাদের কিছু আসে যায়। আমাদের কথা হচ্ছে টাকা পাওয়ার যে সুযোগটা ছিল এস স্পেশাল ক্যাটাগরি স্টেট আমরা পেতাম, সেটা কিন্তু এখন নেই, এটা উঠে গেছে। দ্বিতীয় হচ্ছে প্ল্যান মধ্যে যেটা মোস্ট
কম্পোনেন্ট, সেটা হচ্ছে সাপ্লাই। একটা ট্রাভেল সাপ্লাই, একটা এসি সাপ্লাই। এবার কেন্দ্রীয় বাজেটের মধ্যে এটা তুলে দিয়ে গেছে। প্ল্যানিং কমিশন নেই, স্পেশাল স্ট্যাটাস নেই, লাইন সাপ্লাই নেই। আমরা বাজেটে রিপ্লেট করবো কিভাবে সব বিষয়? এটা মূলত কারণ স্পেশাল ক্যাটাগরি স্টেটগুলি তার নিজের পায়ে দাঁড়ানোর মতন আর্থিক সামর্থ্য নেই। তার রেভিনিউ এটা হচ্ছে খুব ছোট। আপনি ধরেন 100 টাকার মধ্যে আমি যদি বলি রিসিপ্ট, আপনি বাজেটের ডেক্লারেন্স লিখেছেন, তাহলে হার্ডলি কত? আমাদের রেভিনিউ সব 15%, আর 85%-এর জন্য আমাদের কেন্দ্রের উপর নির্ভর করতে হবে। ফ্লো অফ ফান্ডটা বিশেষ করে প্ল্যানিং কমিশন বা এই সমস্ত নানা রকমের সেন্ট্রাল স্পন্সর স্কিম যে সমস্ত ছিল, তার মাধ্যমেই আমাদের এখানে আসতো এই 85% টাকাটা নানাভাবে। আর শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্স এগুলি যেগুলি আছে ফর্মুলা যা ফাইন্যান্স কমিশন ঠিক করে দেয়, তার ভিত্তিতে এগুলি আসে। এগুলি হচ্ছে মূলত আমাদের রিসিভ। তো সেখানে রাজ্যগুলির যে কথা বলার সুযোগটা কোথায়? কোথায় গিয়ে আমরা বলব? ওরা যা দিচ্ছে, ইচ্ছা থাকুক আর নাই থাকুক, আমাদের কাজের ধরন পদ্ধতির সঙ্গে মিল থাকুক আর না থাকুক, কিন্তু আমরা এরকম জায়গা যাইনি এটাকে একটা বড় দ্বন্দ্ব হিসেবে দেখিয়ে কাছ থেকে নিজেদের বিরত রাখা। তাদের শর্তাবলী যতটুকু গ্রহণযোগ্য হতে পারে আমাদের পক্ষে, রাজ্যের বেশিরভাগ মানুষের স্বার্থকে রক্ষা করবে, সেটাকে সামনে রেখেই আমরা ওদের কর্মসূচিগুলি রূপায়ণ করার জন্য চেষ্টা করছি। তাতে আপনি দেখবেন হেলথ মতন সেক্টর ইজ ভেরি মাচ নেগলেক্টেড এই রাজ্যে। আমাদের না, কেন্দ্রীয় সরকারের নীতির মধ্যে, পলিসিগত কারণে। এখন কেন্দ্রের এই ধরনের এই যে একপেশে মনোভাব, আমরা প্রোগ্রাম দেব, আমরা কর্মসূচি দেব, আমাদের শর্ত মেনে তুমি গ্রহণ করো, তা না হলে টাকা নেই। এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের যে এই যে 80% সেন্টারের উপরে যেটা নির্ভরশীল, আমাদের টোটাল বাজেট বা প্ল্যান তো এখন নেই, তো আমরা এটা লিখেছি। আমাদের বাজেট যেটা করেছে নিশ্চয়ই অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমরা কিন্তু প্ল্যান নন প্ল্যান দুটোই লিখেছি। কারণ নন প্ল্যানটা হচ্ছে কমিটেড এক্সপেন্ডিচার। সরকার চালাতে গেলে খরচ করতেই হয়, স্যালারি থেকে আরম্ভ করে দৈনন্দিন সমস্ত কমিটির কাজ থাকে। ওটাকে অ্যাসিওর করতে না পারলে সরকার যে কোনো সময় ব্যাঘাতে পড়ে যেত। এটা কিন্তু বাজেটের ক্ষেত্রে দিস ইজ এন ইম্পর্টেন্ট পার্ট। আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। আমরা প্ল্যান সাপ্ল্যান রেখেছি, জেন্ডার বাজেট রেখেছি, আমাদের বাজেট যেগুলি মানুষ এতদিন পর্যন্ত ভোগ করে এসছে, সুযোগ পেয়ে আসছে। তো সেই জায়গার মধ্যে তো ট্রাইড আওয়ার বেস্ট, মানে করে মানুষের জন্য যাতে কিছু করা যায়, মানে সে সমস্ত। তো সেটাকে লক্ষ্যের মধ্যে রেখেই আমরা আমাদের এই বাজেট তৈরি করা, কর্মসূচি তৈরি করা। একদিকে মানুষকে বলছি এ হচ্ছে পজিশন আমাদের কেন্দ্রের এই যে ভূমিকা। আপনি এখন দেখেন এই 3 বছরের উপরে ইন্টার স্টেট কাউন্সিল একটা মিটিং, তারপরে মানে যেটা ইন্টার স্টেট ডেভেলপমেন্ট মানে ইন্টিগ্রিটি কাউন্সিল, যেখানে মুখ্যমন্ত্রীরা বা পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা থাকে, প্ল্যানিং কমিশন একতরফাভাবে কেন্দ্র তার নির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে তারা কর্মসূচি মনে করছেন, তার জন্য তারা বলছেন এবং এমন সব শর্তাবলী দিচ্ছেন, রাজ্যগুলিকে বলছেন দয়ার পাত্র, পছন্দ হলে নাও যতটুকু পারো, আর তাহলে এখানে কোনো সুযোগ নেই, রাস্তা নেই। সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে, যে কারণে কোনো ফান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমরা কি পাবো ওই বাজেটে দেখাতে পারছি। স্বাস্থ্য দপ্তরে মেজর টাকাটা কিন্তু সেন্ট্রাল স্পন্সর এই সমস্ত স্কিমের কাছ থেকে আসে, যেহেতু তার কোনো নিশ্চয়তা নেই, গ্যারেন্টি নেই।
আমি কিভাবে বলবো অর্থ দপ্তরকে বা অর্থমন্ত্রীকে, যার কোনো নিশ্চয়তা নেই, কোনো আসবে না, সেন্ট্রাল স্পন্সর স্কিম হিসেবে এগুলি ঢুকিয়ে এই হায়ার দপ্তরের টাকাটাকে একটা মোটা টাকা দেখিয়ে দিই, এটা করা উচিত। এই পরিস্থিতির মধ্যে যতটুকু পাওয়া যেতে পারে এটাকে হিসেবের মধ্যে বসে আমি বলবো বাস্তব অবস্থা পরিস্থিতিকে লক্ষ্যের মধ্যে রেখে অর্থ দপ্তর এবার বাজারটা তৈরি করেছে। তার সামনে কি অসুবিধা আছে এগুলো তার কাছে জানা আছে, আমরা কি পেতে পারি আমরা জানা আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত সেন্ট্রাল স্পন্সর স্কিম আছে সেগুলিতে কতটুকু আমরা ব্যবহার করতে হবে সে সম্পর্কেও আমরা খুব সচেতন। কতগুলো স্কিম আছে যেগুলি টার্মস এন্ড কন্ডিশন কোনো অবস্থা আমাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কোথায় তো এখন এই যে নীতি আয়োগ বলে যা করছে, এরা তো এই এনজিও ফ্যানজিও প্রাইভেট অমুক সমুক এইসব ছাড়া তো কোনো কথাবার্তা নেই, কোনো শব্দ তো উচ্চারণ করছে। এই নর্থ ইস্টার্ন এরকম তারা স্বীকার করছেন অনেক পশ্চাৎপদ এবং সারা দেশের সঙ্গে একসঙ্গে মিলতে চলতে পারছে না, ব্যাকওয়ার্ড স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। এবং কেন্দ্রের এই যে নীতি ছিল নর্থ ইস্টার্ন সম্পর্কে, এই নীতির ফলে তো হচ্ছে সন্ত্রাসবাদ। যুবকদের একটা অংশ মনে করছে কি হয় দিল্লির সঙ্গে থেকে, ওরা তো আমাদের উন্নয়নের জন্য কোনো কাজ করছে না, দায়িত্ব নিচ্ছে। আমরা কি করে বেঁচে থাকবো? দেশটা স্বাধীন হলো কার জন্য? আমরা তো উত্তর পূর্বাঞ্চল, আমরা তো সেই সুযোগটা পাচ্ছি, আমাদের জন্য তো আসছেন। আজকে আমি যদি বলি প্ল্যানিং কমিশনের পরিবর্তে যে নীতি আয়োগ, তার কি কর্মসূচি আছে উত্তর পূর্বাঞ্চলের জন্য? তারা কি ভূমিকাটা পালন করছে? স্বাস্থ্য মিক্স যদি আপনি দেখেন, আমরা কিন্তু সারা দেশের তুলনায় খারাপ অবস্থার মধ্যে, কিন্তু আমি বলবো নীতি আয়োগ স্বাস্থ্য দপ্তরের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে? উত্তর পূর্বাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা অগ্রগতির জন্য এটার জন্য করার মতন অনেক কিছু আছে, করতে হবে। এবং স্বাস্থ্যের মতন একটা বিষয়, সরকারি মূলত ভূমিকা নেওয়া উচিত। কেন্দ্রের কথা বলছি, রাজ্য বলছি, সবাই ক্ষেত্রে। এই কিছু প্রাইভেট লোক বা কিছু কর্পোরেট তাদের হাতে মানুষের ভাগ্যটা ছেড়ে দেবেন, স্বাস্থ্য ব্যবস্থাটাকে ছেড়ে দেবেন, ওরা যাই করবে তার দয়ার উপর রাজ্যের মানুষকে বাস করতে হবে। এটা হতে পারে, এটা চলতে পারে। আমরা সেই জায়গায় বলছি, আমরা দায়িত্ব নিয়েছি সরকার যে আমাদের সামর্থ্য অনুসারে স্বাস্থ্য পরিষেবা যাই কিছু করতে হয় আমাদেরই করতে হবে। সরকার কি করতে হবে? সরকারকে মূলত তার দায়িত্ব নিতে হবে। যে কারণে আমি বলতে পারি এ রাজ্যের মানুষ যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছুটেন, দক্ষিণ ভারতে কলকাতায় সব জায়গায় যাচ্ছেন, এখানেও যদি বলি, কিন্তু 100টা লোকের মধ্যে 90টা মানুষ কিন্তু রোগী চিকিৎসার জন্য আসে, তারা কিন্তু সরকারি প্রতিষ্ঠানে আসে। 10% লোক এই যে প্রাইভেট বা অন্যান্য নার্সিং হোম টোম সব মিলে আমার ত্রিপুরার মতন রাজ্যে আগরতলায় কিছু হয়েছে, একটা প্রাইভেট হাসপাতাল আইএলএস, পশ্চিমবাংলার লোক তারা করেছে। আর কিছু ছড়িয়ে ছিটিয়ে প্রাইভেট হাসপাতাল বা কয়েকটা নার্সিং হোম এইসব মিলিটিনে আছে। আর তো এক বাইরে যান, প্রাইভেটের ভূমিকা কি আছে? কোনো ভূমিকা নেই। সরকার ছাড়া মূল দায়িত্বটা কে নেবে? এই যে যারা এই সমস্ত আন্দোলন করছেন, কখনো স্বাধীনতা, কখনো বিদেশিতা, বা আজকে আলাদা রাজ্যের দাম, এই যে উপজাতি অংশের মানুষ, তাদের খরটা কোথায়? তাদের এই খরটা কেন? এই সমস্ত প্রশ্নগুলি কেন আসছে তাদের কাছে? তারা তো তাদের বিশুদ্ধ আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে দল এক হয়েছে, সবকিছু বলছে যে আপনাদের বিরুদ্ধে। ওরা কত অংশের ট্রাইবেলকে রিপ্রেজেন্ট করে? কেন্দ্রের বিরুদ্ধে তো ক্ষোভ প্রকাশ করে, কেন্দ্রের বিরুদ্ধে যাচ্ছে এখন, কারণ কেন্দ্রের সাথে আলোচনা যাচ্ছে, মানে কি যাচ্ছে কেন্দ্রের সঙ্গে আলোচনা করছে কিসের জন্য? 1 বছর পরে
সে ভোটে কে কার কি অংশীদার, মানে সে সমস্ত দিক। কিন্তু আমি তো প্রথম বলবো স্বাস্থ্য ব্যবস্থার জন্য তাদের কি ভূমিকা নর্থ ইস্টার্ন স্টেটস। যদিও প্রাইম মিনিস্টার খুব বড় বড় চিৎকার করেছেন লুক টু দ্য ইস্ট, প্রথম মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং শুরু করেছিল, হ্যাঁ, পূব দিকে তাকাতো, হ্যাঁ, নর্থ ইস্টের দিকে তাকাতো। এই স্লোগানের একটা এদিক সেদিক করে নতুন করে মানে এখন বলছেন মোদী সাহেব। কিন্তু আমি যদি বলি হেলথ সেক্টর সম্পর্কে তাদের ভূমিকাটা কি, তারা একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান করতে পারেনি রাজ্যের মানুষের জন্য। আমরা রাজ্য সরকার যেখানে সিনসিয়ারলি করছে সেখানে তারা কোনো ভূমিকা নিতে পারে না। আমাদের প্রায়োরিটি সেক্টর হচ্ছে রুরাল পিপল, বিশেষ গ্রামীণ লোক, যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে উপজাতি অংশের মানুষ। তাদের কাছে কিভাবে স্বাস্থ্য পরিষেবাকে আমরা পৌঁছে দিই, এটা হচ্ছে সরকার প্রধান। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা পঞ্চায়েত এবং ভিলেজ, মানে 6 শিডিউলের যে সমস্ত পঞ্চায়েত আছে এগুলি ভিলেজ কমিটি নামে পরিচিত, তাদের আইনে এটা তৈরি। ভারতবর্ষে কিন্তু 6 শিডিউলের মধ্যে কোথাও এই ধরনের কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন। তারা হচ্ছে ভিলেজ কাউন্সিল, তার কাজটা কি কাস্টমারি ল দেখভাল করা। আর আমাদের এখানে পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি, তাদের কাজ হচ্ছে মূলত গ্রামীণ মানুষের উন্নতির জন্য সরকারের সঙ্গে একসঙ্গে মিলে তার কর্মসূচিকে রূপায়ণের ক্ষেত্রে ভূমিকা, ওই জিপি গুলোকে কাজে লাগানো আর সব পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আর এডিসি 6 শিডিউল এরিয়া। এটা ওই গ্রাম উন্নয়ন যেটা বলছেন ওটা ওখানে 34 বছরে ছিল গ্রাম কমিটি আর ক্ষেত্রে পরিচালন কমিটি। না না, ওইখানে আমরা ভিলেজ মানে ভিলেজ কমিটি হয়েছে পঞ্চায়েত প্যাটার্ন এখানে, হ্যাঁ না ওটা ওখানেও পেয়েছি। না না, 6 শিডিউল এরিয়া তো ছিল না, বলছি এখানে এটা পঞ্চায়েতের প্যারালাল একটা ইয়ে হয়েছে। হ্যাঁ, প্যারালাল মানে কি 6 শিডিউল এরিয়ার মধ্যে যা প্রভিশন, ওটা ইলেকশনও বোধহয় হয়। হ্যাঁ, ইলেকশন পঞ্চায়েতের মতো ইলেকশন হয়, তাদের প্রধান আছেন, তাদের এই ক্ষেত্রে জোনাল আছেন। আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করছি যে আমি আসি মানে এই যে সাব সেন্টারগুলো গ্রামে হেলথে বিভিন্ন জিপির আন্ডারে আছে, পঞ্চায়েত সমিতির আন্ডারে আছে, জেলা পরিষদে যাচ্ছি না, এবং মূলত বিডিওর আন্ডারেই থাকে এগুলো। তো এই স্বাস্থ্য বিডিওর আন্ডারে কিন্তু দুটোই থাকে, ওটাও থাকছে, এটাও থাকছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে হেলথের যে সেন্টার এবং উপস্বাস্থ্য কেন্দ্র মানে সাব সেন্টারগুলো, এইগুলোর ক্ষেত্রে তো কেন্দ্রের একটা টাকা আসে। কেন্দ্রের টাকা তো ওরকম কোনো টাকা নেই না, এই যে 85% যে টাকাটা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার, এগুলো দিচ্ছে বিভিন্ন সেন্ট্রাল স্পন্সর স্কিম আপনাদের, এই সব মিলিয়ে দেয়। আরেকটা হচ্ছে শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্সেস, যেটা ফিনান্স কমিশন ঠিক করে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলি আসে করের অংশ, হ্যাঁ, সেটা হিসাব করে একটা মানে আমাদের নাগরিকদের যে করের একটা বড় অংশ, সেন্ট্রাল ট্যাক্সেসের একটা শেয়ার, যেটা সেক্ষেত্রে তো এটা তো আপনাদের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক ভূমিকা নেয় কাজ করতে গিয়ে। না না, দেখছি এখন এইসব সকল রিফর্মসের নামে আপনি দেখেন এখন ব্যাংকে টাকা রাখলে আমাকে ইন্টারেস্ট দিতে হবে, এটা তো ছিল না কোনো না, সে সেভিংসে না না, সেভিংসে রাখে, ইয়ে তো রাখে যখন তুলতে যাচ্ছে, তারপরে ইনকাম ট্যাক্স বসিয়ে দিচ্ছে ব্যাংকে, আমরা ডিপোজিট টাকা করি, হ্যাঁ, আপনি সরাসরি কাটছেন না, কিন্তু ট্যাক্সের হারটা বাড়িয়ে যে সুযোগটা যোগিয়ে দিয়েছিলেন, নানা রকমের কস্ট সিস্টেম চালু করে তার কিন্তু একটা শেয়ার কিন্তু নিয়ে যাচ্ছে আমার বের করে। প্র্যাকটিক্যালি 40% সবটাই যদি ঠিক মতন আসতো এবং স্টেজ যদি মানে সেটাকে এনজয় করার সুযোগ পেত, তাহলে আমরা আরো বেশি কাজ করার সুযোগ পেতাম। কিন্তু প্রতি মুহূর্ত তো ট্যাক্সির যে বহর নানা ধরনের মানুষকে এমনভাবে নাজেহাল করছে, হ্যাঁ, অবস্থাটা কি এখন ধরেন এই যে আমি সব বাদ দিয়ে দিলাম, মুদ্রাকরণ টরণ এই সমস্ত কথা, ক্যাশলেস সিস্টেম, হাউ পিপুল সঞ্জয়, আমরা যে স্বাস্থ্য কর্মসূচি যেগুলি আবার করছি বা সোশ্যাল ওয়েলফেয়ারে যে সমস্ত বিধান অংশ দিচ্ছি,
আমাদের স্টেট আমরা বলতে পারি তুলনামূলকভাবে ব্যাংকিং প্রতিষ্ঠান বেটার। আমাদের সরকারে আসার পর থেকে এটাই আমাদের প্রধান প্রচেষ্টা ছিল। 17 বছর ফাইন্যান্স দপ্তরে আমি কাজ করেছি। টার্গেট ছিল ব্যাংকের ব্রাঞ্চ অত বেশি তৈরি করা যায় মানুষের কাছে পরিষেবা, হ্যাঁ, পরিষেবার জন্য। ভারতবর্ষে যদি দেখা এখন এই যে সব বলছে মোবাইলের মধ্যে ব্যাংক ঢুকিয়ে দিয়েছে, যে কোনো মানুষ সেখান থেকে ওয়াইফাই এবং এটা ঠিক আছে। আপনি যা হিসাব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে 83 কোটি সামথিং লোকের কাছে মোবাইল আছে। না সেটা বটে, সেটা তো তারপরে তার মধ্যে ইন্টারনেট মধ্যে আছে না, কিন্তু একটা বিষয় তো আছে, আপনি দেখেন হিসাব করে দেখা গেছে 13% কাছে ইন্টারনেট আছে টোটাল যাদের মোবাইল আছে। আর স্মার্টফোন যাদের ইন্টারনেট আছে তার স্মার্টফোন কত অংশের মধ্যে আছে? পাশাপাশি চলবে, এটা সময় লাগবে। তাহলে আপনি তো এখন বলছেন এটি ছাড়া হবে না। 30 কোটি মানুষ যেখানে নিরক্ষর একটা দেশে, লজ্জার কথা। পৃথিবীর টোটাল যদি দেখেন, হ্যাঁ, নিরক্ষরতার হার, তার মধ্যে তো আমাদের দেশে সেই দেশে ক্যাশলেস সিস্টেম চলে, গরিব মানুষের জন্য কাজ চলে, আমরা যার সুযোগ আছে তাদের জন্য পৌঁছতে পারবে। কিন্তু এটা তো আপনারা তো মেনেই নিয়েছেন, সবাই মেনে নিয়েছে। কি করা যায়? মেনে নিয়েছেন মানে কি? আমি তো বললাম সরকার চালাতে গেলে পরে যতটুকু না করলে পরে মানুষকে কিছু দেওয়া যাবে না। আপনি সেন্টারে ক্ষমতার মালিক হয়ে যদি মনে করেন যে আমি যা কিছু করব তোমাকে মেনে নিতে হবে না, ওটা যেটা বলছেন একটা অভিমুখ। আর একটা বিষয় দেখুন, আমি ধরুন একটা উদাহরণ দিচ্ছি, যে জিরো ব্যালেন্সে যে 100 দিনের কাজ পঞ্চায়েতি রাজে যে গরিব মানুষগুলো কাজ করছে, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিরোধীরা বলছে যে এখন আর ওই তথাকথিত সরকারি দালালরা কাটমানিটা নিতে পারবে না গরিব মানুষদের, ঠিকাদাররা পারবে না, কারণ যে গরিব মানুষটা 100 দিনের কাজ করবে তার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে। এইটা ওখানকার বিরোধীরা বলছে, সে বামপন্থী আছে, কংগ্রেসও আছে। আর এখানকার বিরোধীরা যেটা বলছে, মানে এটা খুব মজার সিনারিও, যে এখানে যেটা বলছে ওই একই কথা বলছে এখানকার বিরোধীরা, মানে those who belongs to TMC, BJP and Congress and others। হ্যাঁ, আমি সে জায়গায় যাচ্ছি না। আমি বলছি যে আপনার ট্রাইবালরা, যেটা আপনি বললেন, এখানে কিন্তু ট্রাইবালদের ওই ব্যাংকের ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এমনি আমাদের ট্যাক্স তো দিতে হয় না। ট্যাক্স কিভাবে নিয়ে যাচ্ছে? আপনি কি করে? আদিবাসীদের কি ট্যাক্স দিতে হয়? সব কাজের উপর তো ট্যাক্স আছে, তারা কি তার থেকে রেহাই পায়? আমি যে সব বিষয়ে ট্যাক্স দিচ্ছি, আমরা পরিষেবার ক্ষেত্রে তো নেই। ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে কি তাদের পুঁজি করি? জিরো অ্যাকাউন্ট বলছেন, মোরারজি দেশাই আসার 5 বছর আগে জিরো অ্যাকাউন্ট আমরা এখানে চালু করেছি। না পুঁজি কই বলছেন? জিরো অ্যাকাউন্টের সবথেকে বেশি 21 কোটি টাকা ধরা পড়েছে। আমি মানে কালো নোট, মানে পুরনো নোট জমা পড়েছে। তাতে কি 21 crores। আমি বলছি মোদি যে আজকে বলছেন জিরো অ্যাকাউন্টে তো মোদি এই 3 বছর সরকারে আসার পরে, হ্যাঁ, আমরা তার আগে 5 বছর আগে থেকে 10 বছর আগে থেকে জিরো অ্যাকাউন্ট খুলে সব প্রচারের আলোকে আসে। প্রচারের আলোকে আসেনি, অনেক কিছু প্রচারে আমাদের নেন না, মিডিয়াগুলি নেয় না। কি করা যায়? রিজার্ভ ব্যাংকের গভর্নরকে আমি নিজে মুম্বাই গিয়ে দেখা করে ইনভাইট করে এনে এখানে সবাইকে নিয়ে মিটিং করেছি। প্রচন্ড সারা। আমরা তো এটা মোদির আগে অনেক আগে থেকে শুরু করেছি এখানে জিরো অ্যাকাউন্ট। আমাদের লক্ষ্যই ছিল ব্যাংকের মাধ্যমে সোশ্যাল পেনশন যেগুলি আছে অন্তত তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়। একটা অভিজ্ঞতার মধ্যে আমাদের এই সিদ্ধান্ত নিতে আজ থেকে 10 বছর আগে আমাদের সাহায্য করেছে এই জিরো অ্যাকাউন্ট খোলা। আচ্ছা, আমি বলছি যে সার্বিক চিত্রটা যেটা, এমনি যে টাকাটা কেন্দ্র থেকে আসছে, মানে আপনার স্বাস্থ্য দপ্তর ছাড়াও অন্যান্য খবর তো রাখেনি। একটা অভিযোগ আছে বিরোধীদের, যদি অভিযোগ, এটা সত্যি মিথ্যে জানি না, যে অনেক টাকাই কাজ করে না, ফেরত চলে যায়। অনেকে বলে অ্যাসেম্বলিতে বলেছে। না অ্যাসেম্বলিতে তো তারা কথার কথা, ট্রান্সপারেন্সির দিক থেকে তারা আমাদের এতগুলি রাষ্ট্রীয় পুরস্কার কি করে দিচ্ছে? যে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির নেতৃত্বে, সেই বিজেপি বলছে কমিউনিস্টরা হচ্ছে আমাদের প্রধান শত্রু, আর কমিউনিস্টরা এখানে সরকার চালায়, তার ট্রান্সপারেন্সি কি অস্বীকার করতে পারছে? তাহলে রাষ্ট্রীয় পুরস্কার দিচ্ছে, আমাদের দিচ্ছে, ভালো কাজ করার জন্য দিচ্ছে, আমরা মানুষের জন্য।
এই নানা রকমের প্ল্যান ধান্দাবাজি এই সমস্ত চলছে। এখন তো এটা বলতে পারেন না ধান্দা গণতন্ত্রের যুগ চলছে। মানুষের সঙ্গে ধান্দাবাজি করো, কিভাবে ঠকাতে পারো, তার জন্য কি পন্থা করা যেতে পারে, বিশেষ করে গরিব মানুষ যাতে যাই সুযোগ সুবিধা দেয় এমন সব ধান্দাবাজি করছে যাতে এই টাকা খরচ করতে না পারে। এই যে রেখা এমএনএন রেখা ঠিক আছে বলছে, এখন কি এই এখান থেকে যাবে, এফটিও হবে, মুম্বাই থেকে যাবে, কেন্দ্রীয় সরকার উদ্যোগ হবে, ব্যাংকে থেকে ব্যাংকে, ঠিক আছে, এটা ছাড়া তারা কোনো টাকা দেবে না। আমরা বলেছি করবো, আমরা উদ্যোগ নিয়েছি, মানুষকে বুঝিয়েছি, শ্রমিকদের বুঝিয়েছি, তারা এটা মেনে নিচ্ছে। 1 মাস অপেক্ষা করতে হয় কোনো কোনো মজুরি পেতে গিয়ে এইসব সিস্টেমের মধ্যে। তার মধ্যেও আমি তো বলবো আমাদের রাজ্যের মানুষ প্রচন্ড সহনশীলতার পরিচয় দিচ্ছেন, শ্রমিকেরা মেনে নিচ্ছেন, কিন্তু দাঁত কম পড়ে আছেন। তুমি কেন্দ্রীয় সরকার যত ছল বল কৌশল যাই কিছু করার চেষ্টা করো না কেন, আমরা সরকার রাজ্য সরকারের যেভাবে আমাদের কাছে দাঁড়াচ্ছে পৌঁছে দিতে যাচ্ছে, আমরা সেটার সঙ্গে আছি, যে কারণে আমাদের সাফল্য এত কিছুর মধ্যে এখন স্বীকার করতে হচ্ছে। আপনি কি বলবেন, সন্ত্রাসবাদী সারা রাজ্য সারা দেশ অবস্থা রেখে মনোজ দেখছি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের রাজ্যে প্রধান সফরে 78 সালে 77 না মোরাদ দেশে বলছি মোদি মোদি তো হ্যাঁ প্রথমে একবারই এসছে, আসলে আমি মোদির কথাই বলছি। মোরাদি দেশে মোদি তো সেদিন এসছে, সেদিনই এসছে প্রধানমন্ত্রী হওয়ার পর। আসার পরে আমাদের ক্যাবিনেটের সঙ্গে সভা বসলো, জানি হ্যাঁ একটা সভা করলো। সেখানে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছে কিভাবে আমরা সন্ত্রাসবাদীকে জনবিচ্ছিন্ন করেছি। মানে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ চিফ মিনিস্টার মানে ভারতবর্ষে স্বাধীনতা 47 সালের পর থেকে যে কটা রাজ্যে সন্ত্রাসবাদ কাজ করতে শুরু করেছে, বিশেষ করে জম্মু কাশ্মীর নাগাল্যান্ড এই সমস্ত, কোথাও কিন্তু সন্ত্রাসবাদীদের জনবিচ্ছিন্ন করতে পারে, স্টিল কন্টিনিউ। এর সঙ্গে আরো অনেকগুলি রাষ্ট্র না, আপনারা তো বিচ্ছিন্ন করেননি, আপনারা মুফতে ফ্রি এনেছেন বলে দাবি করেন। আমরা বলছি কি মানে আরো কতগুলি রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসবাদীদের জন্ম তো কেন্দ্রীয় সরকার দিয়েছে 80 সালে, হ্যাঁ এখানে তাদের প্যাট্রোনাইজ। এবং আমি তো বলবো এই সংস্থার পিছনে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর কাজ করেছে। 88-এ সরকারকে হটানোর জন্য কি করলো কেউ আমরা ভাবতে পারছিলাম দেশের প্রধানমন্ত্রী এরকম ছোট্ট একটা রাজ্যে একটা গভর্নমেন্টকে সরানোর জন্য সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি যদি ফলো করেন 88-এ পরে সমস্ত ঘটনাগুলি চিঠিপত্র 80 সালে দাঙ্গার কারণটাও কি সেটা মনে করেন? অবশ্যই, কারণ ট্রাইবাল আর নন ট্রাইবাল ইউনিটি এটাই হচ্ছে এখানে ফ্রন্ট ভিত্তি। এবং এটাকে দুর্বল করতে গেলে পরে এটার মধ্যে বিচ্ছেদ আনতে না পারলে পরে কোনোদিন এই গভর্নমেন্টকে সরানো যাবে। কিন্তু যদি অন্যভাবে না নেন, মানে আমার মনে পড়ছে ভুল বোধহয় হবে না, বিপিন চক্রবর্তী তৎকালীন মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছিলেন কোথাও না কোথাও, যে আমি যদি আদিবাসী হতাম, ট্রাইবাল হতাম, আমি মুখ্যমন্ত্রী হতাম। বলছেন ক্ষোভ থেকে বলেছেন, ক্ষোভের থেকে। সেটা হচ্ছে আপনি যে ক্ষোভের কথা বলছেন ওই একই উন্নয়ন উপজাতি অংশ মানুষের প্রতি। দেশের স্বাধীনতার পর ত্রিপুরা যখন 1949 সালের 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ করলো, তারপর থেকে তো কংগ্রেস 30 বছর একটানা সরকার, সেটা তো জঙ্গল এখানে। সেই জায়গায় সেই লোকটির প্রতি কি দায়িত্ব পালন করেছে? অনারের মৃত্যু ছিল নীতি নৈতিক ব্যাপার। আমরা যারা নন ট্রাইবাল, আমি বলছি আমরা নন ট্রাইবাল সবাই না, নন ট্রাইবালদের মধ্যে একটা অংশ যারা মহাজন, এই যে ভালো জায়গা জমি, আমি আমাকে দৃষ্টান্ত চলে আগরতলা থেকে জিরেনিয়া বা এখান থেকে মোহনপুর বা তার থেকে আরেকটু এগিয়ে যায়, রাস্তার বিপারের জমি আজ থেকে 50 বছর আগে রেকর্ডটা খোঁজ করুন তো জমি কারা জমির মালিক ছিল, প্রকৃত জমির মালিক কারা, এখন তারা কেউ জমিতে আছে?
ওটা কি না, আমি তো 50 বছর আগে তথ্য খুঁজে ল্যান্ডলেসদের দিলেন? না, ল্যান্ডলেস দেন না। এই মহাজনেরা এই বাজারগুলোকে ইউজ করে এরকম চালাক চতুরি করেছে, কারণ শিক্ষা ছিল না, বেশিরভাগই ছিল নিরক্ষর মানুষ। তাদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে বাজারে আসছে, মামা বলে বিদ্রুপ করে বলছে এটা নিয়ে যাও, এখন দিতে হবে। একটা সময়ে গিয়ে বলছে মামা তোমার নামে তো এত টাকা হয়ে গেছে। ঘটনাটা কিরকম? সহজ সরল, মানে গ্রামারটা এক হ্যাঁ। আছে, শোষণের হ্যাঁ, গ্রামার গ্রামারটা সব জায়গায় এক। একই হতে পারে। আমি চিনি আমাদের ছিল এখানে। হ্যাঁ, আমি যেহেতু ত্রিপুরায় আমি কাজ করি, আমি ত্রিপুরার কথা বলছি। তারপরে বলছে মামা দরকার নেই, তুমি চিন্তা করছো কেন, এই সাদা কাগজে এটার মধ্যে এখানে তুমি একটা টিপ দিয়ে দাও, এটির মধ্যে নিংবন। তারপরে গিয়ে পরে কাগজ বেরিয়ে আসছে, দেখো বাবা তুমি তো লিখে দিয়েছো তোমার এই নাম্বারের জমিটা তুমি আমাকে দিয়ে দিয়েছো। মানে প্রতারণার কৌশল। এই সমস্ত জমির থেকে নন ট্রাইবালদের একটা অংশ, এটা হচ্ছে খুব মানে ছোট্ট অংশ, এরাই তো এই মহাজন টজন, এরাই তো সব এই জমি থেকে তাদের উচ্ছেদ করেছে। এদের রক্ষা করার জন্য কি ভূমিকা ছিল 30 বছর? এটা গভর্নমেন্ট ছিল কংগ্রেসের। আজকে যদি এই জমি হাতছাড়া না হতো, প্রজাতির এত বিদ্রোহী হতো, মনের এত ক্ষোভ থাকতো। এই অভিজ্ঞতা থেকে নিপেন চক্রবর্তী বলছেন, যেভাবে উপজাতীয় অংশের মানুষকে জমি, শিক্ষা, চিকিৎসা সবকিছু থেকে রাজ্যের প্রশাসনের বাইরে রেখে দিয়েছে আলাদা করে, সেই অবস্থায় উপজাতি ঘরের একটা ছেলে যদি তার সেই মনের ভিতরে ক্ষোভটা প্রকাশ করে, তাকে যদি আপনি সন্ত্রাসবাদী বলে এক কথা বলে উড়িয়ে দেন, তার সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিলেন না, এটা কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে? যারা সরকারে ছিলেন, দায়িত্বশীল সরকার যখন প্রতিষ্ঠা হলো, তো একটা ব্যাপক অংশের আর্থিক স্বনির্ভর আসছে। আজকে উপজাতিরা আসছে কি? আর্থিক স্বনির্ভর আসছে কি করে আসছে? এই আমলে হয়েছে। হ্যাঁ, 78-এ আমাদের সমস্ত টপ প্রায়োরিটি ছিল। আমরা যারা কমিউনিস্ট আজকে এখন আছি এই প্রজন্ম, আমরা জানি আমাদের লাল ধারণার জন্য এই উপজাতির কথা। এই যে দেখলেন, ইতিহাস খুললে দেখবেন, এই যে জনশিক্ষা আন্দোলন, এই সুদর্ণ দেববর্মা এই বছর 100 বছর জন্মজয়ন্তী আমরা পালন করছি। হ্যাঁ, দশরথ, হ্যাঁ, কলেজ বিএ পাস করেছিলেন, ল পড়তে গিয়েছিলেন, কিন্তু এই অবস্থা দেখে না না, এই তো একবারে স্বাধীনতা তখনও মার্চ করেনি, ব্রিটিশ যায়নি। 40 থেকে 46 সালের ঘটনা আমি বলছি। এই আন্দোলনের সঙ্গে যোগ দিলেন না, তার আগে তো উনি মূলত ছিলেন অ্যানার্কিস্ট বোধহয়। না না না, শুরুতেই তো কমিউনিস্ট পার্টিতে আসেন না না, উনি ছিলেন। এইটা ভুল কথা। দর্শকদের কোন সময় অ্যানার্কিস্ট না, মানে ব্রিটিশ বিরোধী মুভমেন্ট একটা আপত্তিজনক কথা। ব্রিটিশ আমলে তিনি তখন কলেজের ছাত্র, একটা উপজাতি ছেলেকে কলেজে পড়া সেদিনে এটা স্বপ্নের ব্যাপার। ইটস এ ড্রিম অফ এ ট্রাইবাল স্টুডেন্ট। দশরথদেব যে সময় বিএ পাস করেছে, ত্রিপুরা উপজাতির মধ্যে কজন রাজপরিবারের কজন লোকজন ছাড়, আর কে ছিল আপনি বলেন? দশরথদেবের যে সময় জন্ম, যে সময় বড় হয়েছে, কি ছিল উপজাতির অংশ? আমার কথা হচ্ছে ফিদেল কাস্ট্রোর মতো। না না, ফিদেল কাস্ট্রো না, ফিদেল কাস্ট্রোর মতো অনেকটা। কমিটমেন্ট নিজের সম্প্রদায়ের প্রতি, জাতির প্রতি, ভাষার কমিটমেন্ট, সবটাই তো ওনার নিজের হাতে করে। হ্যাঁ, সবটা ওনার হাতে। এই যে ককবরক ভাষা প্রথম যদি গ্রামার বলেন, দর্শকদেব তুলে দিচ্ছে। জানে ভাষার বিকাশ না করলে কোন জাতি প্রতিষ্ঠা হবে। উপজাতি, উপশব্দটা তো কলঙ্ক ওদের কাছে। কোন যুবক যখন পৃথিবীটাকে দেখে, দেশটাকে দেখে, সবাই এগিয়ে যাচ্ছে, আমরা সব পিছিয়ে আছি, আমাদের সামনে উপ একটা বলে, জাতির সামনে উপ একটা শব্দ বলে আমাদের আলাদা ক্যাটারাইজ করছে, আমাকে জাতিতে উন্নত করার জন্য কোনো কর্মসূচি নেই। জাতিতে উন্নত করতে গেলে যে কর্মসূচি, কি কর্মসূচি ছিল? ল্যাব ফ্রন্টে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই যে শিক্ষায় আজকে আজকে আমরা 1 নম্বরে এলাম। হ্যাঁ, 97.5%। হ্যাঁ, স্বাক্ষর সম্পন্ন 1 নম্বরে। কেরালা 1 নম্বরে ছিল, এখন 2 নম্বরে হয়ে গেছে। মিজোরাম 2 নম্বর হয়ে গেল।
এই যে শিক্ষার জন্য যে আমাদের বাজেটে বরাদ্দ, এটা কি এই বাজেটে ত্রিপুরার যতগুলি বাজেট, এক্ষেত্রে তো দশরথ দেবের একটা অনবদ্য ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা, জনশিক্ষার প্রসার আন্দোলন, তারপরে তার মধ্যে দিয়ে তারপরে তিনি কমিউনিস্ট আন্দোলনকে বিস্তার করা, কমিউনিস্ট শিক্ষা শিক্ষিত করার প্রথম ধাপ হচ্ছে জনশিক্ষা প্রসারের আন্দোলন। সম্পন্ন, আমি তো বললাম লাল ঝান্ডার জন্মটাই হচ্ছে কমিউনিস্টদের জন্মটাই হচ্ছে এই ওই শিক্ষা চেতনা ঘটায় বিপ্লব, এই কথার ইতিবৃত্তি মাউসেতুংয়ের কথা। এটা মাউসেতুং আর যাই বলো, এটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে ত্রিপুরার ইতিহাস। হ্যাঁ, তো আজকে সে জায়গা থেকে উপজাতিরা যখন আজকে শিক্ষার আলোক পেয়ে গেছে, তারা তো নিজের অবস্থান সম্পর্কে তারা নিজেরা বুঝতে পারছে। আজকে এই যে তাদের এই যে সন্ত্রাসবাদীদের ওরা বিচ্ছিন্ন করতে পারলাম কি করে? সংগ্রাম, একটা লাগাতার সংগ্রাম, স্লোগানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কর্মসূচি রূপায়ণের মধ্যে সরকারের নিষ্ঠা। অনেক প্রাণও গেছে, অনেক শহীদ তো হয়েছে, একটা করতে গেলে তো হবে, কত হয়েছে অনেক, হ্যাঁ কত হয়েছে এরকম। এই তো বিনিময় ছাড়া তো কিছু আসেনি। এবং ত্রিপুরা যা এসেছে সব মানে রক্তের বিনিময়ে। রক্ত ছাড়া কোন কাজটা হয়েছে, কোন দাবিটা কেন্দ্র মানে স্বীকার করে নিয়েছে? আজকে যে রেল যাচ্ছে সাবরুম পর্যন্ত, কত বছর? সেই 52 সালে এই দর্শক দেব এবং বীরেন দত্ত তারাই পার্লামেন্টে প্রথম তুলেছে, কারণ অগ্রগতি উন্নতির জন্য এটা অন্যতম একটা প্রধান ধাপ। কত বছর পরে আসতে হলো? আচ্ছা, আমি স্বাস্থ্যের দিক থেকে যেটা আমি সেজন্য বলছি, সেই কথাটাই বলছি, সেজন্য বলছি স্বাস্থ্যের দিক থেকে আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে রুরাল। সেক্ষেত্রে তো ত্রিপুরাটা তো মূলত গ্রাম ভিত্তিক, তো সেটা তো হবেই না। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের নর্মস আছে 30,000 লোক হলে একটা পিএসসি পেতে পারে। কিন্তু ত্রিপুরা যদি 30,000 40,000 লোক ধরে একটা পিএসসি করবো, 10 বিশ্বতা হাসপাতাল, দুজন থাকতে থাকবেন, কিছু নার্স টাস থাকবেন, এইসব সব মিলিয়ে, তাহলে আমি কটা করতে পারি? আজকে 40 লক্ষ লোক ত্রিপুরা আছে, 8টা জেলা, 8টা জেলার মধ্যে 6টা জেলা এখন ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, কারণ আগরতলা এখানে স্টেট রেফারেল হাসপাতাল, 6টা স্টেট রেফারেল হসপিটাল আছে এখানে। তারপর প্রত্যেকটি সাব ডিভিশন মহকুমা যা আছে তাতে সাব ডিভিশন হসপিটাল 100 ডিভাইডেড আমরা যাচ্ছি, বা কোনো একটা 50 বেড, ছোট সাব ডিভিশন হলো 50। তার মধ্যে সাব ডিভিশন এবং এই গ্রামের সঙ্গে পঞ্চায়েতের সঙ্গে মানে ব্লক, সেই ব্লকে প্রত্যেক জায়গাতে একটা করে সিএসসি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। তারপরে হচ্ছে 8-10,000 সরল চিঠানো, মানে এই উপজাতি এলাকা, এই পাড়ের টিলা বাড়িগুলো আর টিলা। রাজ্য সরকার এই যে এটা প্ল্যান করে, রাজ্য সরকার করলো তো এটা, রাজ্য সরকার আমরা করছি। এইরকম 5-7,000 8,000 লোক হলেও পরও একটা পিএসসি আমরা করছি। এক্ষেত্রে বিশ্ব ব্যাংকের কি কোনো সহায়তা ছিল? না, এখানে ছিল কোনো কিছু ছিল, কেন্দ্রেরও নেই। কেন্দ্রের ওই তো সেন্ট্রাল স্পন্সর স্কিমে যখন যতটুকু পাওয়া যায়, ঘরবাড়ির জন্য সব টাকা পাওয়া যায় না, যন্ত্রপাতি কিছু ওষুধপত্র এইসবগুলি পাওয়া যায়। এই যে এনএসএম যেটা, সেখানে এখন কিছু কিছু কনস্ট্রাকশনের জন্য তারা টাকা পয়সা দেয়, কিন্তু যে টাকা দেওয়া উচিত নর্থ ইস্টার্ন স্টেটগুলি, তাহলে সেই টাকা দেন না। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই যে 4.85 এই যে স্বাস্থ্য ক্ষেত্রে এবারে বাজেটে যে এই টাকাটা বরাদ্দ হয়েছে অর্থ, সেক্ষেত্রে এটা মোটামুটি আমাদের এখন যে আর্থিক মানে কনস্ট্যান্ট যেটা চলছে সামগ্রিকভাবে, সেই অবস্থার মধ্যে আমি এটা খারাপ এই কথা বলবো না। আরো বেশি যদি টাকা বরাদ্দ হতো ভালো হতো, এটা মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু কি করবে? আমি তো 17 বছর ফাইন্যান্সে কাজ করেছি, আমি তো দেখেছি প্ল্যানিংটা করা কি কঠিন কাজ। ফিনান্স দপ্তরকে এগুলি ম্যানেজ করার ক্ষেত্রে তাকে পরিমাণ ভূমিকা নিতে হবে। সেই অবস্থার মধ্যে থেকে আমি বলবো এর ছাড়া কিছু করার ছিল না। আদার এত প্রশ্ন মানে সমস্যা আসছে, গভর্নমেন্টকে তো সবটাই দেখতে হচ্ছে। সেই পরিস্থিতির মধ্যে
আর্থিক সংগতি যেটা আমাদের আছে তার মধ্যে থেকে যে বরাদ্দ দিয়েছে, হ্যাঁ, আমি খুশি আর অখুশির কোনো ব্যাপার আসে না, কারণ কোনো বিকল্প ছিল না। অধিক বরাদ্দ করতে গেলে না, আপনার কথা বলিনি, আমি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কথা বলছি। আমি স্বাস্থ্য দপ্তরের কথাই বলছি। টাকা বেশি বরাদ্দ করতে পারলে তো কে না খুশি হব, আমরা খুশি হব। আর আমি এটা বলবো, আমাদের তা তো না, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেন্ট্রাল স্পন্সরশিপ স্কিম আছে যেগুলিতে আমরা প্রজেক্ট জমা দিয়েছি। কদিন আগে নাড্ডা সাহেব এসেছে, কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ওনাদের দৃষ্টিতে দিয়েছি। যদি এগুলি সাহায্য করে, হ্যাঁ, তিনি যদি সত্যি সাহায্য করে, আমাকে বলেছেন দিল্লিতে আসুন, আমি তো সব পাঠিয়েছি, সব আছে, আসুন আমি আমার অফিসকে ডাবুল, আমি দেখবো কি করা যেতে পারে। যে রোগগুলি মানুষকে কুড়ি কুড়ি খাচ্ছে তার স্পেশালিটি আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের ডাক্তারের ভীষণ অভাব। আমি 350 পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডাক্তার নেওয়ার জন্য। এই সব ন্যাশনাল লেভেলে ইন্টারভিউ করে মাত্র 25 জন ডাক্তার পেয়েছে। আমাদের 2টো মেডিকেল কলেজ আছে, বছরে 200 করে কাছাকাছি ডাক্তার বেরিয়েছে। এখন তাদের মধ্যে একটা বড় অংশ চলছে আরো হায়ার স্টাডিজ। আমরা তাদের অনুৎসাহিত করছি, কারণ স্পেশালিস্ট ডাক্তার আমাদের ভীষণ অভাব। আজকে যদি আমি সিএসসি পর্যন্ত যদি পাবলিক হেলথ ইন্ডেক্স যেটা আছে সেটা মেনে যদি আমরা করতে পারতাম, স্পেশালিস্ট ডাক্তার দিতে পারতাম, তাহলে আমরা কিন্তু আরো বেশি অগ্রসর করতে পারতাম। আমরা বলতে পারি শিশু মৃত্যুর হার ন্যাশনাল লেভেলেজ 37, লেটেস্ট যে রিপোর্ট বেরিয়েছে এলসিএস, আমরা কিন্তু 20-তে আছি। বার্থ রেট আমরা সেন্ট্রাল যেটা আছে সারা দেশে গড় যেটা আছে তার থেকে অনেক নিচে আছে। মর্টালিটি রেট অনেক নিচে আছে। হ্যাঁ, না, আপনাদের এই রাজ্যের তো মূলত আমি বুঝি প্রেসিডেন্সি হসপিটাল বলতে যেটা বোঝায়, যেমন আমাদের কলকাতা পিজি, এনআরএস, আজিকর মেডিকেল কলেজ, আমি যদি সেই অর্থে যাই, তাহলে এই লেভেলের হাসপাতাল হচ্ছে একটা জিবি হাসপাতাল, একটা না আর একটা আইজিএমটা। আইজিএমটা তো স্টেট রেফারেল হসপিটাল, কিন্তু ওই লেভেল না, কিন্তু এখন আমরা করছি জিবি, এখন এটা সেই লেভেলে লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। নতুন কনস্ট্রাকশন আসছে দেখছেন, আচ্ছা, যদি দেখবেন আমার ওই কোনায় তো আইজিএম হাসপাতাল, হ্যাঁ জানি, 7তলা 8তলা বাড়ি সব করছি, ফ্যাসিলিটিস আরো কিভাবে। এই আর একটা হচ্ছে টিএমসি যেটা আছে সেটা হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ। তো সেক্ষেত্রে ত্রিপুরা মেডিকেল কলেজটা কি রাজ্য সরকার হেলথ দপ্তরের দ্বারা পরিচালিত হচ্ছে নাকি এটা কোনো ট্রাস্টির দ্বারা? সোসাইটি। সোসাইটি, এই সোসাইটি বলতে গভর্নমেন্ট হাইকোর্ট অর্ডার দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা প্রথম প্রাইভেট দিয়ে শুরু হয়েছিল, মাঝখানে সে পালিয়ে গেল। আচ্ছা, ছেলেটির মধ্যে কোথায় যাবে? সরকার নিজের দায়িত্ব কাঁধে নিয়েছে, ঠিক করেছে আমরা নিজেরা সরাসরি দায়িত্ব নেবো না, সোসাইটি করে একটা সোসাইটিকে সামনে রেখে তারা এখন হাসপাতাল। সেই সোসাইটি যারা মানে তারা কি ফাইন্যান্স করে এখানে? না, কোনো ফাইন্যান্স নেই। তাহলে তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকা হচ্ছে গভর্নমেন্ট একটা শেয়ার করেন, আর তাদের যে আছে হাসপাতাল বা তার একটা ইনকাম, সবটা নিয়েছে, কোনো ফাইন্যান্সের ইয়ে নেই। আর ওরা সোসাইটি তারা ইচ্ছে করলে ঋণ গ্রহণ করতে পারে, লোন নিতে পারে। প্রাইভেট যাকে দেওয়া হয়েছিল সে এত ঋণের বোঝা রেখে গেছে এই হাসপাতালের না। পেশেন্ট যদি কেউ ওখানে অ্যাডমিশন নেয় কিংবা ইত্যাদি হয় এবং যদি কিছু ইয়ে হয় সেক্ষেত্রে তো আপনার চার্জ নেই, না, সেটা সরকারের রিসিটি দেওয়া হচ্ছে চার্জে, সরকারি তরফে রসিদ দেওয়া হচ্ছে। ওরাই, আমরা সরকারের তরফ কিছু কোনো রসিদ দেন না, এটা আমার কোনো দায়িত্ব নেই। ওরাই সোসাইটি সবটা রান করছে, তারাই তাদের জন্য নীতি ঠিক করছে, নো লস নো প্রফিটে কিভাবে হাসপাতাল কিনে নিয়ে আসতে পারে। ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত দরকার এটা গভর্নমেন্ট মেনলি বহন করছে। সেই অর্থে আপনার এই জেলার সদর হাসপাতাল বলতে যেটা বোঝায় আর কি, সেটা তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ছবিটা কি আপনার কাছে? আপনি একটা জেলা হাসপাতাল উদয়পুর খুব কাছে আছে, আমি একটু ভিজিট করে নেই, 150 বেডের হাসপাতাল। আমি তো দেখবেন, এটা দেখলে পরে আমি বলছি, তাতে আধুনিক চিকিৎসার যতটুকু সম্ভব এই টাকাটা যদি আমাদের বেশি থাকতো, তাহলে এই সমস্ত ধরেন এমআরআই মেশিন, সিটি স্ক্যান বা আরো অন্যান্য যে সমস্ত যন্ত্রপাতি,
এগুলো দিতে পারলে আমরা ক্ষতি মানে আরো অনেক বেশি সুবিধা পেতাম, খুশি হতে পারতাম। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এদের জন্যই টাকা চাচ্ছি মূলত, এটার জন্যই তো আমাদের সেন্ট্রাল স্পন্সর স্কিম আছে, সেখানে সাহায্য করতে হবে। তারা এইমস লেভেলের মানে ব্রাঞ্চ করবেন এখানে, আমরা বলছি এইমস লেভেলের ব্রাঞ্চ করতে গেলে 200 একর জায়গা লাগবে, আমরা বলছি এই এত জায়গা দেওয়ার ক্ষমতা আমাদের, হ্যাঁ দরকার নেই। তুমি অন্তত গভর্নমেন্ট কলেজের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া PMSSY করে একটা স্কিম তারা তৈরি করেছে, মানে গভর্নমেন্ট হসপিটাল বা কলেজ যেগুলো আছে তাতে সুপার স্পেশালিটি সার্ভিস দিতে পারে। 150 কোটি টাকা প্রজেক্ট, 30 কোটি টাকা স্টেট গভর্নমেন্টকে দিতে হবে, 100 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলেন 1.5 বছর, অ্যাপ্রুভ করে এজেন্সি হিসেবে CPWD কে দিয়ে দেবেন, তারাই ঠিক করে দেবে। CPWD এই 1.5 বছরে একটা এজেন্সি ঠিক করতে পারবে, অথচ এরকম অবস্থা কিন্তু আগে হয়। তারা সরাসরি সেন্ট্রাল PWD এখানে সেই অর্থে কোনো ইতিবাচক ভূমিকা নেই। কি ভূমিকা? 1.5 বছরে একটা এজেন্সি ঠিক করতে পারলো না। সেই এজেন্সি কবে ঠিক করবে, সেই বিল্ডিং কবে আসবে, আমরা কজন বেঁচে থাকবো, কজন মারা যাবে, এই কথা কে বলবে? দিস ইজ CPWD। আচ্ছা, আমি একটা জায়গায় যাচ্ছি যে এই টাকাটা তো স্টেট গভর্নমেন্টকে দিলে আমরা করতাম, আমরা এই বিল্ডিং করছি না। না, আমি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেক সময় অনেক সংবাদপত্রের শিরোনামে ছবি সহ নজরে আসে, সেটা বিশেষ করে গরিব মানুষদের ক্ষেত্রে তারা খুব ভুক্তভোগী। এবং জিবি হাসপাতাল সম্পর্কে অ্যাডমিনিস্ট্রেশন বলুন অনেক গাফিলতির অনেক খবর আছে, ক্ষোভ আছে। সেহেতু থাকতেই পারে মানুষের যে অ্যাসপিরেশন, সেখানকার সুপারিনটেন্ডেন্টকে গিয়ে পাওয়া যায় না এরকম মধ্যরাত্রে কিংবা ইয়েতে। দূরাত্রে কোন জায়গায় কোন হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট না, সুপারিনটেন্ডেন্ট মানে দায়িত্ব নেয় কে কেউ থাকবে আছে, সেখান থেকে বলা আছে কেউ নেই, দুজন সুপারিনটেন্ডেন্ট আছে থাকে, এক বাইরে আপনার রোগীকে ফেলে রাখা হয় নিচে, না না ওরকম অনেক পরে ভেতরে, মানে আপনি যার যোগাযোগ আছে তদবির আছে সে যেতে পারছে, তা নাহলে পারছে না। আছে সমস্যাটা তো আছে, কিন্তু মানুষের সমস্ত ইয়েটা হচ্ছে জিবি হাসপাতাল, যেখানে যত পেশেন্ট আছে তারা বুঝে পরিষেবা যদি কিছু পেতে হয় রাজ্যের মধ্যে এরাই একমাত্র দিতে না। কিন্তু ওয়ার্ক কালচারের দুর্বলতাটা কখনো কখনো চিহ্নিত হচ্ছে। কালচারের দুর্বলতা কোথায় নেই? হ্যাঁ, ওয়ার্ক কালচার যদি বলেন সেই দুর্বলতা তো আছে, সব ক্ষেত্রেই আছে। উই ট্রাইড আওয়ার বেস্ট। ডাক্তারেরা সব খারাপ তা না, কিন্তু ডাক্তারদের একটা বড় অংশ তারা প্রাইভেট প্র্যাকটিসেই বেশিরভাগ সময় কাটে, হাসপাতালে ডিউটিও ফাঁকি দেয়। এজ এ মিনিস্টার আমার বলতে কোনো আপত্তি নেই। এটা যে একটা হচ্ছে টোটালি হচ্ছে এটা টিম ওয়ার্ক। একা সুপারিনটেন্ডেন্ট বা 2-1 অফিসার যারা থাকেন তারা তার নিশ্চয়ই তাদের একটা ভূমিকা থাকে, কিন্তু সবটা বোধহয় এরকম 2-1 লোককে টার্গেট করে ছেড়ে দিলে হবে। টোটাল ডাক্তার বাবুদের তাদের হিউম্যান মানুষ তো মানে তাদের যে দায়বদ্ধতা বলুন, দায়বদ্ধতা সেই জায়গাটা একটু ঘাটতি আছে বলে মনে করেন? কিছু তো ঘাটতি মানুষ তো মনে করছে আছে, আছে আছে তো সেক্ষেত্রে আমি তো বলছি কিছুটা হলো ঘাটতি আছে। সেক্ষেত্রে কি ভূমিকাটা আমাদের হিসেবে নিচ্ছেন? মন্ত্রী হিসাবে আমাদের জানা আমাদের স্ট্রিকচার কিংবা একটা কড়া হাতে প্রশাসনটাকে নিয়ন্ত্রণ করা, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স যা নেওয়া যায় সেটা এটা যেগুলো নিতে গেলে তার তথ্য প্রমাণ এই সমস্ত সব লাগে। সেটা না, হ্যাঁ, সেটা না হলে আপনি কি করে করবেন? সেটাতে কিছু আছে ডাক্তারদের সেভাবে সচেতন করার জন্য। ডাক্তারদের মধ্যেও একটা বড় অংশ আছে যারা সত্যি কিছু ভালো কাজ করতে চায় এবং হাসপাতালের জন্য খাটাখাটি করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আবার চাকরি করে প্রাইভেট প্র্যাকটিসের দিকে চলে আসে। চাকরি তো আমরা এলাও করেছি তো। আচ্ছা, এই তো সারা দেশেই আছে, মাত্র 2-1টা হাসপাতাল আছে যেখানে নেই, এমসের মতো। এরা নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা সেরকমভাবে স্যালারিও তাদের দিচ্ছে যাতে প্রাইভেট প্র্যাকটিস নির্ভর করতে পারছে। কিন্তু আমরা তো সেরকম স্যালারি ডাক্তারকে দিতে পারি। এই যে ফান্ড কনস্ট্যান্টের কথা বললাম, সেই ফান্ড কনস্ট্যান্ট মধ্যে থেকে হ্যাঁ এমসের ডাক্তারদের সমান যদি বেতন দিতে পারতাম তাহলে তো আমরা ব্যান করে দিতে পারতাম প্রাইভেট প্র্যাকটিস। এবারে বাজেটে তো 198 কোটি টাকা একটা ঘাটতি দেখানো হয়েছে, আর প্রস্তাবিত যেটা ব্যয় বরাদ্দ সেটা তো একটা বিশাল অঙ্ক, সেটা তো আপনার বিশাল অঙ্ক। আর এটা শুনেন, প্রস্তাবিত ব্যবহার তো বাজেটের নিয়ম যেটা সেন্ট্রাল স্পন্সর স্কিমের সুযোগ নিতে গেলে পরে প্রথম স্টেটের যে বাজেটটা তৈরি হয় তার মধ্যে একটা প্রভিশন দেখাতে হবে
টাকা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি। আচ্ছা, এই 198 টাকায় যে ঘাটতিটা, এটা আপনারা করবেন কি, কর বসিয়ে নাকি কি করে, না কেন্দ্রের করে? না না, কর তো বসানোর কোনো প্রশ্নই আসে না। সেটা আপনারা প্রথমেই ঘোষণা করেছেন যে কোনো নতুন কর নেই। না, আমরা বলছি তো কর তো আমরা বসাইনি, নির্দিষ্ট কিছু জায়গা আছে, এগুলি কর ব্যবস্থার মধ্যেই আছে। এই ঘাটতিটা তাহলে মিটবে কি? আসবে এখন যে ভাবে আমাদের রেভিনিউটা কালেকশন হবে, এটার মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। আচ্ছা, ফার্স্ট অ্যাটেম্পট হচ্ছে ওই গ্যাপটা কিভাবে মেটানো যায়, ট্যাক্স ডিপার্টমেন্ট বকেয়া হ্যাঁ বকেয়া এটা তার ফাঁকি দিচ্ছে তারা আছে। তেমনি হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে গ্রাহক তো আমরা যতটুকু সম্ভব এক্সট্রিম লেভেল নিয়ে গেছি। ইভেন কি বিপিএল যাদের কার্ড আছে, হ্যাঁ, তাদের বাড়িতেও আমরা বিদ্যুতের সংযোগ দিয়েছি। 100% বিদ্যুৎ কাভারেজে আনার জন্য কর্মসূচি এখন আমরা রূপায়িত করছি। কিন্তু যদি বলেন সে বিদ্যুতের বিলে যা টার্গেট, যা আসা উচিত, হ্যাঁ, তৈরি করতে যা খরচ পড়ে সব টাকা আসে, একটা বিরাট ডেফিসিট এখানে থেকে যায়। এখন যদি কালেকশন ডেভেলপ করার জন্য বিদ্যুৎ দপ্তর তারা অনেকগুলি উদ্যোগ নিয়েছে। এখন দপ্তর তো আর দপ্তর না, এটাকে কর্পোরেট করে দিতে হচ্ছে, কর্পোরেশন, কারণ গভর্নমেন্টের এই সিদ্ধান্ত। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা বিষয় আসছি, তারা এখন চেষ্টা করছে। বিজ্ঞান অনুসন্ধানী মনটা সামনে রেখে বলছি, অন্যভাবে নেবেন না। যেহেতু আপনি স্বাস্থ্যমন্ত্রী, যে স্বাস্থ্যের সাথে এটা সম্পৃক্ত, যে অনেকে বলেন এবং বহু জার্নালেও পড়েছি এটা, আমি আবার অনেক কলকাতার একেবারে বিশেষজ্ঞদের সাথে কথাও বলেছিলাম, যে ত্রিপুরা রাজ্যে কিন্তু এই যে সারা বছরে দেখবে যখন এতটা গরম থাকার কথা না, একটা সাংঘাতিক গরম, হ্যাঁ, বর্ষাকালে ঠিক ঠিক সময় বৃষ্টিটা নেই, এবং শীতকালে যখন এইভাবে ঠান্ডাটা পড়ার কথা পড়ছে না, এর জন্যই কিন্তু রবার প্ল্যান্টে যেমন আর্থিক আয় বেড়েছে গরিব মানুষদের কিংবা ট্রাইবালদের কিংবা একটা অংশের, প্রচুর অর্থ তারা আর্ন করছে, অর্থ পেয়েছে। কিন্তু এর আবার আর একটা অভিমুখ হচ্ছে, সেটা হচ্ছে রবার প্ল্যান্টে কিন্তু মানে বাতাসের, মানে পরিবেশের ভারসাম্যহীনতা, মানে অনেকটা দূষণ আর কি, সেটা, এবং অন্যান্য যে গাছগাছালি ইত্যাদি চাষের ক্ষেত্রেও কিন্তু জমিটা ডিস্ট্রয় হয়ে গেল, এবং পোকা মাকড় ফাকড় কিচ্ছু নেই, সব শেষ। এই ব্যাপারটা কি বলবো? Am I right or wrong? করে আমি আপনাকে যেভাবে চিন্তা করছেন সবটা সেরকম কিছু তো আছে। পরিবেশ তো আজকাল সব দিক থেকে আলোচনা হচ্ছে। পরিবেশ কিন্তু এই গরিব উপজাতিরা রাবার করে সমস্ত পরিবেশটা নষ্ট করে দিচ্ছে না, তা বলিনি আমি, তারা উপকৃত হয়েছে, অর্থ পেয়েছে। হ্যাঁ না, অর্থ পেয়েছে, তার জন্য পরিবেশ সামগ্রিক ব্যবস্থা। হ্যাঁ, এই যে সারা পৃথিবীতে যেটা নিয়ে আজকে এত কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, আবার এখানে বাংলাদেশ ত্রিপুরার বর্ডার আছে, হ্যাঁ, এই যে বায়ুমণ্ডল বলে, হ্যাঁ, পরিবেশের কথা বলে, এত কোনো বর্ডার নেই। আমার আশেপাশের দেশগুলিতে যা হচ্ছে, হ্যাঁ, পৃথিবীর অন্য জায়গায় যা হচ্ছে, সমুদ্রের তলা যা ঘটনাগুলি ঘটছে এখন, এগুলো তো ছিল না একটা সময়। কোন সমুদ্র কোন জায়গায় কি করে রেখেছে, কি অবস্থা আজকে তৈরি হচ্ছে, টাওয়ার এফেক্ট, হ্যাঁ, মোবাইলের টাওয়ার, না সেটাই বলছি। প্রযুক্তির অগ্রগতি যেমন আমাদের কাছে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে, হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা নিয়েও এটা সবসময় ভালো যেমন আছে, খারাপ তার একটা দিক থাকবে। এই নিউটনের থার্ড ল বলে যে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সুতরাং এটার জন্য ত্রিপুরার কয়েকজন উপজাতি অংশের মানুষ, হ্যাঁ, যে টিলা মাটিকে কোনো কাজেই মানে ব্যবহার করা যাচ্ছিল না, সেটার মধ্যে এখন চাষাবাদ করে ব্যবহার করে তারা কিছু স্বরোজগারী হচ্ছে। আন্তর্জাতিক বাজার তাকে কিছু পোষা দিতে সাহায্য করছে। এটার জন্য তৈরি হয়েছে বলে এটা সম্ভব না। এর মধ্যে দিয়েও নাকি এরকম শোনা যায় যে এই যাদের কথা হচ্ছিল একটু আগে, উগ্রপন্থীরা যারা সামাজিক নিষ্পেষণ, দারিদ্র্যের জন্য উগ্রপন্থার আশ্রয় নেয়, ভুল পথে যায়, তারাও নাকি অনেকটা এই মধ্যে জনজীবনের মূল স্রোতে ফিরে এসেছে। এটা কি ঠিক? আমি এটা মোটেই ঠিক ঠিক না, না ঠিক না। মানে এখানকার যারা উগ্রপন্থী করে তারা কেউ জনজীবনের মূল স্রোতে আসেনি, তারা কোনোদিন জনজীবনের স্রোতে নেই, মূল স্রোতে ফিরে আসে। তার নিজের জাতি, নিজের সম্প্রদায়ের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই, ছিল না, মমত্ববোধ নেই। আচ্ছা, ওরা তো এজেন্ট হিসেবে কাজ করছে, টাকার জন্য। কখনো সিআইডি হয়ে কাজ করছে, কখনো ওই আমি বললাম কেন্দ্রীয় সরকারের যে গোয়েন্দা দপ্তর, তারা তাদের ব্যবহার করছে।
এবং এদের মধ্যে যারা হচ্ছে নতুন করে যারা কিছু লেখাপড়া শিখছে বা একটু বেশি লেখাপড়া শিখেছে, যারা সহজে, এটার সঙ্গে সাধারণ উপজাতির কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসবাদকে তারা ঘৃণা করে, যে কারণে সন্ত্রাসবাদী এখনো আছে, কিন্তু ত্রিপুরার মাটি থেকে সন্ত্রাসবাদ কার্যকলাপ করতে পারে, তাকে থাকতে হয় অন্য দেশের সাহায্য। এখনো যে 15-20টা গ্রুপ আছে আমাদের কাছে, যত গ্রুপ, তার একটা বড় অংশ বাংলাদেশে, একটা বড় অংশ মায়ানমারে আছে। ত্রিপুরার মাটিতে এই উপজাতিরা যদি সন্ত্রাসবাদকে সমর্থন করত, আর এই সমস্ত আলাদা রাজ্য, অমুক রাজ্য, সেই সমস্ত করছে, তার প্রতি যদি সমর্থন করতো, তাহলে আজকে পিসটা থাকতো। এই যে আলাদা রাজ্যের এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, উপজাতিদের মধ্যে 90% এটা কোনো সমর্থন নেই। আচ্ছা, এরা এইসব চিন্তাই করেন। আচ্ছা, এডুকেশন ফর অল, জবস ফর অল, হেলথ ফর অল, তো সকলের জন্য স্বাস্থ্য, এই নিরিখে সারা রাজ্যের চিত্রটা যদি দু এক কথা বলো। আমি তো সারা রাজ্যে বললাম, লিখসের ফিগারটা এখন আমার সঙ্গে নেই, তাহলে আমি দেখাতে পারবো, পরে বেরোবে, বুলেটিন বেরোবে, সব আছে আমাদের কাছে আছে, এটা যে কোনো সময় আমি লিখে দিতে পারবো। কিন্তু আমি এটা বলবো, এই যে পিএসসির কথা বললাম, প্রাথমিক হাসপাতাল, আমি দায়িত্ব নিয়ে যে বলতে পারি, হেলথ ডেভেলপমেন্টের দায়িত্ব আমি বেশি দিই, 2 থেকে 2.5 বছর মতো হয়। হ্যাঁ, আমি দায়িত্ব দিয়েছি। আমাদের এই সময়ের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যদি বলে, আমি বলবো এই যে হাসপাতাল প্রতিষ্ঠান নিয়ে যান, যাই পিএসসি আমরা করেছি, তার 70% হচ্ছে এই 6 শিডিউল এরিয়া। এটা আমাদের রাজ্যে 3 ভাগে 2 ভাগ আয়তন খাবার, সবটা হচ্ছে স্টে। এই পাহাড়ে কিছু লোক, ওই পাহাড়ে কিছু লোক, ওই পাহাড়ে কিছু লোক, ছড়ানো ছিল। প্রত্যেকটি পাড়াকে এখন রোড কানেক্টিভিটি দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটি পাড়াকে আপ টু 100 পর্যন্ত, 250 পর্যন্ত ব্ল্যাক টপ কানেক্টিভিটি দিয়েছে। তারপরে যেগুলি আছে সেগুলিকে ইস্ট সোলিং আর করে রাস্তায় আমরা দিয়েছি। 100 জনবসতি এলাকার ত্রিপুরা রাজ্যে রেয়ার কয়েকটা হ্যাবিটেশন খুঁজে পাবে যেখানে অত রুট কানেক্ট পাওয়ার নিয়ে গেছে। উইদাউট পাওয়ার মানে ডেভেলপমেন্ট কোনোদিন চিন্তা করা যায় না। আপনি দেখলাম আমি বুঝলাম আমি যতটা আশাবাদী, রাজ্যের অনেক মানুষ তো দক্ষিণ ভারতে চিকিৎসা করছে, কলকাতায় যাচ্ছে, সেই ডাক্তার এখানে নেই। সেই ডাক্তার প্রথমেই বলেছেন, আমি সেটাই বলেছি, এটার জন্য মেশিনও নেই, সেই মেশিনও নেই, সেই ডাক্তার নেই, সেই অভাব আছে। তার জন্যই তো আমাদের প্রচেষ্টা। এই যে 200 ডাক্তার আমরা যাদের তৈরি করছি প্রত্যেক বছর, আমরা তো তাদের প্রেশার করে সবাইকে রাখতে পারতাম। তুমি বন্ড দিয়ে এখানে ভর্তি হয়েছো, গভর্নমেন্ট কোটায় তুমি এখানে আসন পেয়েছো, হ্যাঁ, এত বছর সার্ভিস করো, আমি তো তাকে আটকাচ্ছি না। কারণ আমি জানি তাকে আরো ডিগ্রি নিতে হবে, পিজি ডিগ্রি নিতে হবে, আরো তাকে সুপার স্পেশালিটি সার্ভিসের সঙ্গে উপযুক্ত করে তুলতে হবে। আমরা অ্যালাউ করছি, আমরা আমাদের এই সে সমস্ত দিক থেকে আজকের এই সাক্ষাৎকারে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর সাথে যে সাক্ষাৎকার চলছে, শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। আর সামান্য সময়ের মধ্যেই আমরা এটা, আমি শুধু আপনাকে বলছি না, আমার আরেকটা প্রশ্ন আছে। আমি এই যে প্রশ্নটা তুলেছি, 5 বছর পরে আমরা তো বেঁচে থাকবোই, আপনি থাকবেন, খোঁজ দেবেন এই বাইরে যাওয়া রুগী, যে দক্ষিণ ভারত বা পশ্চিম বাংলা, খারাপ কিছু নয়, না হতেই পারছি। মানুষ তো ক্রিটিক্যাল কেয়ার বলে একটা কথা আছে, সেটা এখানে নাও হতে পারে, ওখানে হতে পারে। বিশ্বাসের একটা জায়গা থাকে, বিশ্বাস না, ক্রিটিক্যাল কেয়ার আমাদের নেই, সেজন্য মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারছে না। সুপার স্পেশালিটি সার্ভিস সেই পর্যায়ে আমরা এখন নিতে পারিনি। একটা হাসপাতালকে সেন্টার করে ক্যান্ডের সঙ্গে যে দরবার করছিলাম, PMSSY, হ্যাঁ, 1.5 বছর হয়েছে, বরাদ্দ পাওয়া গেছে, সিপিডব্লিউ টেন্ডারই করলো না। আপনাকে যেটা বললাম, যদি এটা এসে যেত তাহলে তো তার সঙ্গে যারা যুক্ত হতো এত লোককে বেড়ে যেত। আমি আর দুটো প্রশ্নে যাব, সেটা হচ্ছে, আসছি আমি আরেকটা, জাস্ট দুটো কথা। একটা হচ্ছে এই ডাক্তারের কথা যেটা বললেন, এই যে একটা ক্রাইসিস তো আগামী দিনে নানাভাবে বিভিন্ন ধারা উপধারায় আসবে। এই যে অল ইন্ডিয়া জয়েন্টের ক্ষেত্রে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করলো, জয়েন্ট পরীক্ষা ডাক্তারের ক্ষেত্রে, এবং স্টেট জয়েন্টটা প্রায় এক প্রকার তুলে দেয়, ভালো করেছে। এটা কি মনে করেন ভালো করেছে? হ্যাঁ, ভেরি গুড। এটা কেন ভেরি গুড বলছে? বললাম যে আগে কি হয়েছে, মানুষের অভিজ্ঞতাটা কি,
মানে এই মানে যারা টাকা পয়সা পাওয়া খেলা, উচিত, টাকা হ্যাঁ, পয়সা খেলাটা যারা শুধু পাওয়ার কথা তারা পেত না। টাকা পয়সা খেলা ছিল ভীষণভাবে। ভালো করেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু টাফ হয়ে গেল না বিষয়টা, টাফ হয়ে গেল। সংখ্যা তত্ত্ব অনুযায়ী তো কমে গেল সিট কমেনি। ওটার মধ্যে একটা কন্ডিশন ছিল, আমাদের যেমন ধরুন 15% সিট এমসিএ কে দিতে, আমাদের হ্যাঁ। এজিএনসি, কিন্তু 85% সিট আমাদের ছেলেরাই করতে পারে। ওটা কিন্তু কেড়ে নেই জয়েন্ট এন্ট্রান্স। জয়েন্ট এন্ট্রান্সে বসে এই নাম্বারের বেসিসে হাইস্ট যে 85 জন থাকবে তারাই কিন্তু এজেন্সিতে ত্রিপুরার ছেলে কিন্তু। আমরা কিন্তু ওই জায়গায় মানে করি টিএমসির ক্ষেত্রে 10টা 15টার মতন সিট আমরা এমসিএ কে বা নর্থ ইস্টার্ন স্টেটকে এরকম আমাদের দিত। বাকি সবটা সিট কিন্তু ত্রিপুরা ছেলে দিলাম। যারা এই জয়েন্ট এন্ট্রান্সে বসবে তাদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি। কিন্তু এটা সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে কাট অফ মার্ক যেটা ছিল এটাকে এত কমিয়ে দিয়েছে, আমি প্রথম বলব, যাতে কর্পোরেট হাসপাতালগুলি কোনো অসুবিধা না হয়। আমাদের সঙ্গে যখন 1 বছর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু এই কাট অফ মার্ক কমানোর কোনো কথাই ছিল না। এখন কর্পোরেট হাসপাতালগুলি কি করছে, শুধু কাট অফ মার্কের মধ্যে থাকলে অনেক ছেলে কাট অফ মার্ক পেয়ে যাচ্ছে, ছেলে মেয়ে যাদের টাকা আছে তাদের টাকা নিয়ে এই কর্পোরেট হাসপাতালগুলি ভর্তি হচ্ছে। একটা সিট এখনো প্যাকেজ মানে কি ওই 50 লক্ষ 1 কোটি কোনো কোনো হাসপাতালে। কর্পোরেটদের ব্যবসার কিন্তু কোনো আঘাত পড়ে। নিটের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওই জায়গায়। এবং দেখা গেল যে তারা সেই সব প্রতিষ্ঠানগুলোটা কতটা অমানবিক। অ্যাপেলও একটা ঘটনা ঘটলো কলকাতায়। তো মেডিকেল কলেজ না কলেজ না, কিন্তু সে নার্সিং ট্রেনিং এর ইয়ে করছে, প্যারামেডিক্যাল কোর্স চালু করছে, প্যারামেডিক সেই করতে পারে, সেটা দোষের কিছু না, দোষের কিছু না। আমি বলছি ওটা আমাদের রেফারেল হসপিটাল ছিল, আমাদের পেশেন্টেরা পাঠাতে, কিন্তু তাদের যে অমানবিক আচরণ আমরা তাদের বাতিল করে দিয়েছি। একই জিনিস করছে, বলছি আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। রুগী আছে, আমাদের রুগীদের সঙ্গে যে ধরনের ব্যবহার করছে, আর্মিতে কি হলো দেখলেন তো? হ্যাঁ, আমরা বাদ দিয়েছি। যাদের আমরা পাঠাচ্ছি তাদের সঙ্গে এনে সই করে পাঠানো হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে যদি এখানকার ধরুন, আমি নামটা উচ্চারণ করছি না, যদি অতটা প্যারালাল না হলেও সেমি কোনো প্রাইভেট নার্সিং হোমকে যদি এই ধরনের পেশেন্টদের সাথে আগে টাকা তারপরে জীবন এরকম একটা আচরণ করে, আপনাদের ভূমিকাটা কি হবে? আপনি কি করবেন? আমরা ব্যবস্থা এরকম দুটো ঘটনা, যে আইএলএস যেটা হচ্ছে করেনি তা না। হ্যাঁ, আপনাদের অনেক আগে সতর্ক করেছে, প্রাইভেট প্রতিষ্ঠান থেকে খুব কম। আমি আগেই তো বললাম না, আমাকে না একটা হলো, দুটো হলো, চারটে হলো তো আছে। না না, 2-4টা তো থাকতেই পারে। দাদা যদি এরকম আমি এইসব অভিযোগ আনলে ভেন্টিলেশনে রেখে টাকা নিয়ে নেওয়া, এটা তো পেশেন্ট কিন্তু এক্সপায়ার করে গেছে, একদিনে টাকাটা নিয়ে স্বাস্থ্য দপ্তরের লোক কি করে বসে থাকবে, কোন রোগীকে ভেন্টিলেশন দিচ্ছে, কোন রোগীকে দিচ্ছে? আমরা তো একটা প্রাইভেট হাসপাতালে এরকম তো লোক অ্যাপয়েন্ট করতে পারি, মানে এই গোয়েন্দাগিরি করা সম্ভব না। এই গন্ধা করে মানুষের যারা রিপোর্ট করে তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা নিতে হবে। হ্যাঁ, ভিত্তিতে আমরা রিপোর্ট ব্যবস্থা নিই, যেখানে যে সেই যাই হোক। ওদের আসার জন্য আমরা ইনভাইট করেছি, ওরা এসেছে, তারা হাসপাতাল করেছে, কিছু ক্রিটিক্যাল ট্রিটমেন্ট তারা করেন। আমরা হাসপাতাল থেকে তাদের এখানে রুগী পাঠাই, যেগুলি আমরা এখনো ডেভেলপ করতে পারিনি। তো প্রাইভেট সেক্টর হিসাবে সে ডেভেলপ করেছে, কিছু রুগী তো পাঠাই এখানে তাদের কাছে পাঠাই, কারণ ইমিডিয়েট এখনই তার ট্রিটমেন্ট দরকার। তাকে তো কলকাতা বা ভেলোর বা চেন্নাই নিয়ে নেওয়ার কোনো সুযোগ, এরকম কিছু সিরিয়াস ব্যাপার থাকে, তাদের পাঠাতে হয় তাদের কাছে। রেফারেল হসপিটাল হিসেবে আমরা তাকে রিকগনাইজ করছি। আচ্ছা, যদিও চেন্নাই, আপনার হায়দ্রাবাদ কিংবা ব্যাঙ্গালোর কিংবা আদার যে হাইটেক সিটিগুলো, চণ্ডীগড়, মেগা সিটি বলতে যেটা বোঝায় আমাদের দেশের মানচিত্রে নানা প্রান্তে, আমি ম্যাড্রাসের তামিলনাড়ুর কথা বলছি, চেন্নাই রাজধানী, যে কামরাজ প্ল্যান যেটা নিয়েছিলেন, কামরাজ প্ল্যানের যে কথার শব্দটা, যে উনি যেটা করে গেছেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, যে সরকারের রেভিনিউ যেটা এভরি ইয়ার, তার একটা বড় অংশ কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দেয়। কামরাজ প্ল্যান ছিল এটা, এবং এটা চেঞ্জ হবে না, যে দলই ক্ষমতা আসুক এটা নড়চড় করতে পারবে না। না না, যে দলই আসুক এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাই করতে হবে। কিন্তু কতগুলি বেসিক জিনিস
নিট, যেটার মধ্যে একটা বিরাট গ্যাপ হয়ে গেছে, সেই গ্যাপটা না মেটালে পরে আপনি শুধু স্বাস্থ্যের জন্য বা শুধু শিক্ষার জন্য টাকা খরচ করবেন, তাদের তো সাউথ ইন্ডিয়া এগিয়ে গেল না তারা কেরলে এগিয়ে গেল, তারা গেল, তামিলনাড়ু গেল, শুনে তারা তো গেল, ভেলোর উচ্চারণটা করছেন তো ওই কারণে। না এটা প্রাইভেট হসপিটাল, তারা কতগুলো নিয়ম নীতি মেনটেন করে। হ্যাঁ, আমি দেখেছি সবচেয়ে কম হ্যারাসমেন্ট প্রাইভেট হসপিটাল যেগুলো আছে, আমাদের পেশেন্টেরা যারা যান তাদের কাছ থেকে যে রিপোর্ট আসে, তারা একটা অনেস্টি নিয়ে কাজ করে, পেশেন্টের সঙ্গে কোনো রকমের বিশ্বাসের জায়গাটা অনেক শক্ত। সেজন্য আমি বলছি তারা যায়, যারা বিশ্বাসের জায়গাটা শক্ত করতে পারছেন সেখানে মানুষ যায়। এইমসও যায় এখানে, কিন্তু এইমসে একবার সুযোগ পেয়ে গেলে কোনো অসুবিধা হয়, ধরা পড়ার খুব সমস্যা। হ্যাঁ, এই সুযোগ পাওয়াটাই হচ্ছে সবচেয়ে। মানে আপনি বলছেন এলআইপি বলে কোনো সিন নেই ওখানে, লোয়ার ইম্পর্টেন্ট পার্সনের কোনো জায়গায় নেই তাই এইমসে। লোয়ার পার্সেন্ট তো এরকম কোনো কথা নেই। হ্যাঁ, আমি তো এইমসে যাই অধিকাংশ আপনি তো মন্ত্রী হিসেবে না আমি না মন্ত্রী হিসাবে সেটা করি, কিন্তু আমাদের প্রত্যেক দিন দেখছি হাজার হাজার মানুষ আসছে। তারা কারা? গ্রাম থেকে রুরাল এরিয়ার গ্রাসরুটের, হ্যাঁ, তারা অ্যাডমিশন নিতে পারছে, দেখাতে পারছে। দরকার হলে ভর্তি করাচ্ছে। এইমসের ডাক্তারদের আমি তো করবো, তারা একটা এথিক্স মেনটেন করে। না আমি কি না আমি বলছি অ্যাডমিনিস্ট্রেশন কি আছে না আছে সেটা আমার দেখার বিষয়। এটা আমি এইমসের ডাক্তারদের যতটুকু বুঝি, যতটুকু আমার পরিচিত আছে, তারা একটা এথিক্স নিয়ে চলে। সকালবেলা 8টার মধ্যে হাসপাতালে আসে, তার সামনে যতগুলি পেশেন্ট আছে রাত্র 9টা বাজলেও তারা হাসপাতালে থাকছে, তাদের কভার করে হাসপাতাল হচ্ছে, এর আগে হাসপাতাল হচ্ছে। ভেরি ভেরি ডিউটিফুল, রেসপন্সিবল ভূমিকা তার পালন করে। আর পিজি সেন্টার চণ্ডীগড় বা সঞ্জয় গান্ধী যে সমস্ত আমি দেখি, আমি আমার অভিজ্ঞতা থেকে এমসে কথা বলছি, ডাক্তাররা যে এথিক্সটা মেনটেন করেন সেটা যদি আমাদের হাসপাতালের ডাক্তারবাবুরা করতেন, স্বাস্থ্য পরিষেবা তো নিশ্চয়ই আজকে যা চেয়েছেন আরো একটু উন্নত পর্যায়ে দেখতেন। এখানে তো একটা গ্যাপ আছে, তো অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এথিক্স মেডিকেল সায়েন্সের সবচেয়ে একটা বড় প্রশ্ন। তো আগামী দিনে কি মনে করছেন যে এটা কি আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা আগামী দিনে আমরা আমাদের সমস্ত চেষ্টা হচ্ছে আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে মানে তার নাগালের মধ্যে আসতে পারে সেই ধরনের কর্মসূচি নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। আমরা এখানে বিপিএল যারা চিকিৎসা করেন তাদের কাছ থেকে কোনো পোশাক কোনো স্তর, তারপরেও এই যে কঠিন জটিল বাইরে যায় তাদের হেলথ অ্যাসুরেন্স স্কিম আছে, 1,25,000 টাকা করে আমাদের সরকার থেকে হেলথ ডিপার্টমেন্ট। সেটা সরকারি কর্মচারী যেটা থাকে না সবাই পাচ্ছে। এই তো বললাম তো, যাদের বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকা নিচে তাদের জন্য, গরিব মানুষের জন্য, এবং মেডিকেল বোর্ড যেটা আছে ওটাকে রেফার করবে গরিব মানুষের জন্য। এটি কোনো বড় লোকদের জন্য না, অন্যদের কেউ জন্য না। এই যে বাইরে যাচ্ছে তার মধ্যে একটা বড় অংশ গরিব অংশের মানুষ, এবং কয়েকটা হাসপাতালের সঙ্গে আমাদের মাও করেছে, তুমি ওর কাছ থেকে টাকা চাইতে পারো, এই রুগীটা চিকিৎসা করে তুমি বিল সাবমিট করবে, 1,15,000 টাকা আমরা দিয়ে দেবো। 1,15,000 টাকা থেকে যদি বেশি টাকা লাগে তাহলে তুমি তার কাছ থেকে নিয়ে নেবে, আর তাকে 10,000 টাকা ট্রান্সপোর্টেশনের জন্য দিয়ে দেবে, তাহলে সুযোগটা গ্রহণ করছে। এবং এটা হচ্ছে সমস্ত গরিব অংশ মানুষের। আমাদের কোনো হাসপাতালে বিপিএল এর কোনো পেশেন্ট থেকে কোনো পোষণ নেই, যে রাজ্যে অ্যাবাভ 60% হচ্ছে বিলো বিপিএল মানে পভার্টি। তারপরে জেনেরিক মেডিসিন অন্যান্য সব যা আছে, এমনকি ডায়ালিসিস অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আছে সবগুলি তো বিপিএল এর জন্য ফ্রি। আমরা একটা এমআরআই বাইরেগুলো কত করে, আমার গভর্নমেন্ট হাসপাতালে আমরা কত নিচ্ছি, এরকম গরিব কেস হলে অনেক সময় আমরা ফ্রি করি, বাঁচাতে হবে লোকটাকে, সেগুলি আছে। এই মানবিক দৃষ্টিভঙ্গিটা আছে বলে আমি বলবো সরকারটা চলছে।
মানুষের সমর্থন চলছে বলে কি দাঁড়িয়ে দিলেন নাকি ডট ডট দিলেন? না, মানে এটা থাকবে। মানুষের বিশ্বাসটা আজকে যে যাই কিছু বলুক না হলো, আমি তো আপনাকে 1 বছর আগে বলছি মানে আপনি বলছেন চলছে, চলবেও, চলবে। চলবেও আর কি। হ্যাঁ, নিশ্চয়ই, না চলার কোনো কারণ তো নেই। আমরা জানি কনস্পিরেসি অনেক রকমের চলছে। আমি শুধু আমাকে বুঝার জন্য একটু বলছি, এই গভর্নমেন্ট আসার পরে, যদি গভর্নমেন্ট আসার পরে বললে সন্ত্রাসবাদী যারা আছে তাদের সঙ্গে আমরা আলোচনা শুরু করতে চাই, ভালো উদ্যোগ, শুরু করব। তারা ডাকলেন, আমাদের বললেন তোমরা থাকবে আলোচনায়। আমরা আমাদের পুলিশের প্রতিনিধি, তারা যতই বলেছে শিলংয়ে মিটিং হতো, শিলংয়ে, হ্যাঁ, ডাকতে, সেখানে আলোচনা হতো, হ্যাঁ, আমরা অ্যাটেন্ড করেছি। 2-3টে মিটিং নেওয়ার পরে এখন আর এই মিটিং ডাকে, আমরা জানি না তার উদ্দেশ্যটা কি। মাঝখানে হঠাৎ ইয়ে হয়ে গেল। কারণ এটা বলছি এই কারণে, আমাদের অতীত অভিজ্ঞতা 88 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তারা যদি গোপনে গোপনে সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগের একটা সূত্র খুঁজে পান, রত এই কাজের জন্যই আছে। সেটা আপনি বলছেন, আমাদের বিরুদ্ধে কিভাবে কাজে লাগানো যায়? না এটা আপনি বলছেন, আমি শুনছি। না, আমি বলছি না, আমি তো আপনার কাছেও তো গোপন করছেন না। এই যে আলোচনা বন্ধ গেল, তার মধ্যে কি আসলে আলোচনা বার্তা এলো, কি বার্তা গেল, কি তারা করছে, কতটুকু অংশ হচ্ছে, কেন কি ভাবছে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন এখন খুব ইন্টারেস্ট নিচ্ছেন না এই আলোচনা? কোথায় বাধা হয়েছে? গভর্নমেন্টে বললে হয়, এই যে আলোচনা শুরু করেছিলাম এর মধ্যে এরকম বাধা পড়েছে, একটা স্টেটমেন্ট তো দিচ্ছে না, বা ডাকার পরে ওরা আসেনি, আলোচনা বন্ধ হয়ে গেছে। সে কারণে তো স্বাভাবিক কারণে ধরেন আমরা যারা এরকম চিন্তা ভাবনা করি যে না, তাদের সঙ্গে একটা লাইন ইলেকশন পর্যন্ত ওদের রাখতে হবে যেভাবে আছে, এই 88 সালের মতন যদি ওদের ব্যবহার করে, কারণ ওদের রাজনীতি আছে। এই যে I-50 যারা আলাদা রাজ্য এবং সমন, এই দুই অংশের মানুষ, দুটা স্রোত, জাতি এবং উপজাতি, ট্রাইবেল এবং নন ট্রাইবেল, এই দুটো অংশের মানুষের মধ্যে বিরোধ বিসম্বাদ লাগাতে গেলে পড়ে, হ্যাঁ, ওদের দরকার আছে। যেরকম রাজীব গান্ধী 1988 সালে করেছিল, নির্বাচনে 3 দিন আগে, এই এক্সট্রিমিস্টদের দিকে পরবর্তী সময় বিজয় রাম তারা তো বলেছে কম বেশি 96 লোক খুন করলো অপোজাতি অংশের মানুষ, বেছে বেছে কতগুলি পয়েন্ট। ভোটের 3 দিন আগে আমি চিন্তা করতে পারি। আমি যে মহকুমা থেকে আসি বা প্রতিনিধিত্ব বিনোদী, শান্তিবাজার একটা বিধানসভা কেন্দ্রে এই যে 96 জন খুন হলো, একটা ঘটনা 11 জন, আরেকটা ঘটনা আলোচনা মানে 5 জন। আসামিকে সিপিএম যাকে প্রার্থী করেছে মানিক মজুমদার, সে হলো 1 নম্বর আসামি, তাকে 1 নম্বর আসামি করবে। এগুলি রয়ের মাথা ছাড়া কেউ এরকম চিন্তা ভাবনা করতে পারে? আমি বলছি যে উন্নত স্বাস্থ্য পরিষেবার যে কথা আপনি বলছেন, সেক্ষেত্রে গ্রাম উন্নয়ন এবং সমাজ কল্যাণ পরম্পরায় এক সূত্রে বাঁধা। অবশ্যই সেক্ষেত্রে বলছেন যে সমাজ কল্যাণ এবং গ্রাম উন্নয়নের প্রতিটি ধারা উপধারা ধাপ এগিয়ে যাবে। তো আপনি বাজেটটা দেখেন না, সমাজ কল্যাণে, সমাজ কল্যাণের মধ্যে সমাজের মধ্যে যারা সবচেয়ে পিছনে বর্গের অংশের মানুষ, হ্যাঁ, তাদের কাকে আমি কাভার করবো? সেন্ট্রাল গভর্নমেন্ট মাত্র 3টা ক্ষেত্রে পেনশনের টাকা দিচ্ছে। এখন আমাদের সব মিলে বলতো 33টা না 34টা হয়েছে, বাকিটা সবটাই আমরা দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী বাদল চৌধুরীর সাথে নিউজ ভ্যানগার্ডের পক্ষে একান্ত সাক্ষাৎকার
নিলাম। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকেই ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাধুরী চৌধুরী মহাশয়কে।